আজ শেষ হচ্ছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ। সময়সীমা বাড়ানো নিয়ে অনিশ্চয়তা। হরমুজ ঘিরে মন্তব্যের জেরে ট্রাম্পের পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি তেহরানের। গাজা শান্তি চুক্তির পরবর্তী ধাপে যেতে হামাস ও ট্রাম্পের জামাতা কুশনারের বৈঠক। ইসরায়েলকে পরিকল্পনা মানাতে চাপ সংগঠনটির। উপত্যকায় চলমান আগ্রাসনে নিহত আরও 2। ইসরায়েলে আসন্ন নির্বাচন ঘিরে বাড়ছে অভ্যন্তরীণ মেরুকরণ। বিতর্কিত সংস্কার ও বাধ্যতামূলক সেনা যোগদান ইস্যুতে ক্ষোভ। নেতানিয়াহুকে হটাতে কাট্টা বিরোধী দল। রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি হামলা জোরদার। দোনেৎস্কে শপিং মল ধ্বংস। কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাত। ফের যুক্তরাষ্ট্রের কাছে পেট্রিয়ট চাইলেন জেলেনস্কি। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবে জেরে ফের উত্তপ্ত মরক্কো স্পেন সীমান্ত। সেউতায় প্রবেশের চেষ্টায় গ্রেফতার শতাধিক অবৈধ অভিবাসী। নিরাপত্তা জোরদার। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি মালিহা সুহরওয়ার্দী। আজ শেষ হচ্ছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ। তবে আলোচনা থমকে থাকায় সময়সীমা বাড়ানো নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। এর মধ্যে চলছে কথার লড়াই। হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করার মন্তব্য ঘিরে ডোনাল্ড ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সেনাপ্রধান বলেছেন, হরমুজ নিয়ে রসিকতার জবাব দেবে ইরান। প্রয়োজনে মার্কিন প্রেসিডেন্টের পা ভেঙে দেওয়ার হুমকিও দেন তিনি। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, খুব শীঘ্রই হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে। হরমুজ নিয়ে ট্রাম্পের এমন মন্তব্যের পরই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের সেনাপ্রধান আমির হাতিমির হুঁশিয়ারি, হরমুজ রক্ষায় নিয়োজিত ইরানি বাহিনী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পা ভেঙে দিতে পারে। তার দাবি, পারস্য উপসাগর, ওমান সাগর ও হরমুজ প্রণালীতে এখন মার্কিন বাহিনীর প্রবেশের সুযোগ নেই। পশ্চিম এশিয়ার মার্কিন ঘাঁটিগুলোকেও আগের অবস্থায় ফিরতে দেওয়া হবে না বলে সতর্ক করেন হাতিমি। এরই মধ্যে মার্কিন সেনা হত্যা বা আটকের জন্য $30,000 পুরস্কার ঘোষণা করেছেন হাতিমি। তেহরানে দেয়া বক্তব্যে তিনি বলেন, কোনো ইরানি ব্যক্তি মার্কিন সেনাকে আটক বা হত্যা করতে পারলেই ইরানি জনগণের পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা হবে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা কার্যত থমকে আছে। একই সঙ্গে কৌশলগত হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কার চলাচলও বন্ধ রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে ইরানের পার্লামেন্টের স্পিকার গালিবাফ। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে তার দাবি, ভিয়েতনাম যুদ্ধের সময়ের চেয়েও বেশি সামরিক শক্তি ইরানের বিরুদ্ধে ব্যবহার করেছে ওয়াশিংটন। ভবিষ্যতে ইরানের প্রতিরোধ সক্ষমতা আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েল সহ ইরানের কাছে শত্রুভাবাপন্ন হিসেবে বিবেচিত গণমাধ্যমে সাক্ষাৎকার বা যোগাযোগকে অপরাধ হিসেবে গণ্য করার বিল অনুমোদন করেছে ইরানের পার্লামেন্ট। এই আইন কার্যকর হলে এমন গণমাধ্যমে সাক্ষাৎকার বা আলোচনায় অংশ নিলে 6 মাস থেকে 2 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। শিউলি রোজা, সময় সংবাদ। ইরান সমর্থিত হুতিদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইয়েমেনের কৌশলগত মোখা বন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। সাম্প্রতিক সময়ে বন্দরটিতে 25টির বেশি ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 7 জনে। প্রায় $16 কোটি ক্ষয়ক্ষতির দাবি করেছে বন্দর কর্তৃপক্ষ। মোখা ও মারিবে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় 2022 সালের যুদ্ধবিরতি ভেঙে সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর সঙ্গে হুতিদের পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা করছে জাতিসংঘ। লোহিত সাগরের গুরুত্বপূর্ণ মোখা বন্দরে 25টির বেশি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার পর কার্যক্রম স্থগিত করেছে ইয়েমেন সরকার। বন্দরের পরিচালক জানিয়েছেন, সাম্প্রতিক হামলায় বেশ কয়েকজনের প্রাণহানির পাশাপাশি আহত হয়েছেন অনেকে। ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় $16 কোটি। শুধু শুক্রবারই বন্দরটিতে 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তাদের দাবি, সৌদি সামরিক অবস্থান, অস্ত্রভান্ডার ও সামরিক নৌযান লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। তবে হামলা শুধু মোখাতেই সীমাবদ্ধ নয়। মারিবেও সরকারি বাহিনীর সামরিক অবস্থান ও অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার দাবি করেছে হুতিরা। পাল্টা আক্রমণ চালাচ্ছে সৌদি সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীও। দীর্ঘদিনের সংঘাতের পর 2022 সালের যুদ্ধবিরতিতে বড় ধরনের লড়াই অনেকটা কমে এসেছিল, কিন্তু সাম্প্রতিক সংঘাতে সেই ভঙ্গুর অবস্থাকে নতুন করে হুমকির মুখে ফেলেছে।
এর মধ্যে সৌদি আরবও আবার সরাসরি সংঘাতের ঝুঁকিতে পড়ছে। সম্প্রতি সৌদি আরবের জিজানে আরামকোর একটি স্থাপনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালায় হুতিরা। মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে উত্তেজনার মধ্যে গোষ্ঠীটির এমন তৎপরতায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। সংঘাতের প্রভাব পড়ছে আন্তর্জাতিক নৌপথেও। একের পর এক হামলা ও বন্দর বন্ধ হওয়ার ঘটনায় লোহিত সাগর ও বাব-আল মানদেব প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ বাড়ছে। ইউরোপ ও এশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ এই নৌপথে দীর্ঘস্থায়ী অস্থিরতা তৈরি হলে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এর মধ্যেই ইয়েমেনে নতুন করে বড় ধরনের যুদ্ধের ঝুঁকি নিয়ে সতর্ক করেছে জাতিসংঘ। সংস্থাটির ইয়েমেন বিষয়ক দূত হ্যান্স গ্রুনবার্গ জানিয়েছেন, মারিব, হাদ্রামাউত ও মোখাসহ বিভিন্ন ফ্রন্টে সামরিক তৎপরতা বেড়েছে। উত্তেজনা প্রশমনে সব পক্ষকে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন তিনি। নাসরিন রুমি, সময় সংবাদ। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শিগগিরই হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড বলে ঘোষণা করবেন তিনি। যদিও ট্রাম্পের এই কথার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। ট্রাম্পের এই মন্তব্যকে হাস্যকর দাবি করে তেহরান জানায়, হরমুজ ইরানেরই থাকবে। এর আগেও খার্ক দ্বীপ দখল করার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। প্রশ্ন হলো, আসলেই কি ট্রাম্প হরমুজকে নিজেদের ভূখণ্ড বানানোর ক্ষমতা রাখেন? বিশ্লেষকরা বা কি বলছেন? হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা দিন দিন বাড়ছেই। সম্প্রতি প্রণালীকে নিজেদের ভূখণ্ড ঘোষণার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রতিবাদে কড়া জবাব দেয় তেহরানও। হুঁশিয়ারি দিয়ে জানায়, সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়ে দখল সম্ভব নয়। পাল্টাপাল্টি হুমকি হুঁশিয়ারির মধ্যে এবার প্রশ্ন উঠেছে, আসলেই কি হরমুজ নিজেদের দাবি করতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট? আল জাজিরার এক প্রতিবেদন বলছে, একতরফা ঘোষণার মাধ্যমে সার্বভৌমত্ব দখল অসম্ভব। সাংবিধানিকভাবে নিজে কোনো কিছু সংযুক্ত করার ক্ষমতা রাখেন না প্রেসিডেন্ট। মার্কিন সাংবিধানিক ও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ব্রুস ফাইন জানান, নিজ দেশের সঙ্গে অন্য দেশের ভূখণ্ড যুক্ত করতে সাংবিধানিকভাবে সিনেটের অনুমোদিত চুক্তি বা আইন প্রয়োজন, যেমনটা হয়েছিল লুইজিয়ানা ক্রয়ের ক্ষেত্রে অথবা হাওয়াই বা পানামা খাল সংযুক্তিকরণের ক্ষেত্রে। এ অবস্থায় ট্রাম্প হরমুজ দখলের চেষ্টা করলে তা আন্তর্জাতিক আইনের অধীনে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হবে বলেও জানান তিনি। সিডনির একটি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও সহযোগী ডিন নাটালি ক্লেইন বলছেন, আন্তর্জাতিক আইনের অধীনে ট্রাম্পের দাবির বিশ্বাসযোগ্যতা তখনই থাকতে পারে যদি দখলদার শক্তি হিসেবে যুক্তরাষ্ট্র প্রণালীটির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এর আগেও ইরানের গুরুত্বপূর্ণ তেল রফতানি কেন্দ্র খার্ক দ্বীপ দখলের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। জবাবে যে কোনো পরিস্থিতির মুখে নিজেদের প্রস্তুত থাকার কথা জানায় তেহরান। শাফিনা সুলতানা, সময় সংবাদ। গাজা শান্তি চুক্তির পরবর্তী ধাপ শুরুর লক্ষ্যে বৈঠক করেছেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও হামাস নেতারা। রোববার মিশরে দুপক্ষের বৈঠক হয়। পরিকল্পনা মানাতে ইসরায়েলের ওপর চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। এদিকে চলমান কূটনৈতিক আলোচনার মধ্যেও থেমে নেই উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন। দখলদার বাহিনীর হামলায় আরও 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় থামছেই না প্রাণহানি। দক্ষিণ গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে আবারও হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়াও খান ইউনুসের উপকণ্ঠে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন কয়েকজন ফিলিস্তিনি। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, খান ইউনুসের সম্ভাব্য হুমকি শনাক্ত করে নির্ভুল বিমান হামলা চালানো হয়েছে। অধিকৃত পশ্চিম তীরের কুশরা ফিলিস্তিনি বাড়িগুলোকে ঘিরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের অবরোধ অব্যাহত রয়েছে। স্থানীয়দের অভিযোগ, ইসরায়েলি সেনাবাহিনী এতে সমর্থন যোগাচ্ছে। রাস আল আইন এলাকায় যাওয়ার সড়কগুলো সামরিক বুলডোজার দিয়ে বন্ধ করে দেওয়া হয়। অবরুদ্ধ বাড়িগুলোতে পাথর ছোড়া হচ্ছে। বাইরে বের হলেই হামলার শিকার হচ্ছেন বাসিন্দারা। ফিলিস্তিনিদের অভিযোগ, বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে ইসরায়েলি সেনারা কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফিস প্রস্তাবিত 15 দফা গাজা পরিকল্পনায় ইসরায়েল প্রত্যাখ্যান করায় নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, তুরস্ক ও মিশর। যৌথ বিবৃতিতে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, ইসরায়েলের এমন অবস্থান পরিকল্পনাটিকে সরাসরি প্রত্যাখ্যানের শামিল। ফলে গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার, হামাসের অস্ত্রত্যাগ, আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন, গাজার প্রশাসন, ন্যাশনাল কমিউনিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজার কাছে হস্তান্তর এবং পুনর্গঠনের প্রস্তাব রয়েছে পরিকল্পনায়।
অন্যদিকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে পোপ লিও। উগ্র ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা এবং কুসরায় চলমান অবরোধের মধ্যেই তিনি এই আহ্বান জানান। পোপ লিও বলেন, পশ্চিম তীরে ফিলিস্তিনি বেসামরিকদের ওপর সহিংসতা বন্ধ করতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। জোর দেন ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির জন্য দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান এগিয়ে নিতে। শিউলি রোসা, সময় সংবাদ। আগামী অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া ইসরায়েলের সাধারণ নির্বাচনে প্রাধান্য পাচ্ছে দেশটির অভ্যন্তরীণ রাজনীতির নানা সংকট। ক্ষমতাসীন জোটের বিতর্কিত বিচার বিভাগীয় সংস্কার এবং আলট্রা অর্থোডক্স সম্প্রদায়ের সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদান ইস্যুতে চরম বিভক্তি দেখা দিয়েছে। অন্যদিকে এই নির্বাচনে নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করাকেই মূল লক্ষ্য বানিয়ে এগোচ্ছে বিরোধী দলগুলো। নির্বাচনকে সামনে রেখে প্রাতিষ্ঠানিক অবহেলা ও সহিংসতায় চরম কোণঠাসা হয়ে পড়েছেন দেশটির ফিলিস্তিনি নাগরিকরা। ইসরায়েলে বড় রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে যাচ্ছেন প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু। সব বিতর্ক আটকে আছে অভ্যন্তরীণ নীতি নির্ধারক বিষয়গুলোতে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশটির বর্তমান ডানপন্থী জোটের ক্ষমতা চর্চা এবং গণতান্ত্রিক কাঠামোর সুরক্ষায় এবারের নির্বাচনে ইহুদি ভোটারদের প্রধান নিয়ামক হয়ে উঠেছে। নেতানিয়াহু সরকারের বিতর্কিত বিচার বিভাগীয় সংস্কার আন্দোলন দেশটিতে নজিরবিহীন মেরুকরণ সৃষ্টি করেছে। বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করা, গুরুত্বপূর্ণ সরকারি পদ ও নিরাপত্তা সংস্থায় নিজস্ব লোক বসানো এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে থাকা দুর্নীতি মামলা ঝুলিয়ে রাখা নিয়ে চরম অসন্তোষ তৈরি হয়েছে। প্রধান বিরোধী জোট এখন নেতানিয়াহুকে হটিয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করাকেই শেষ সুযোগ হিসেবে দেখছে। সামরিক উত্তেজনার মাঝে ইসরায়েলে নতুন করে আগুন জ্বালিয়েছে হারেদি সম্প্রদায়ের সেনাবাহিনীতে যোগদানের বাধ্যবাধকতার বিষয়টি। সেনা সদস্যদের ধারাবাহিক প্রাণহানি ও দীর্ঘদিন ধরে রিজার্ভ ডিউটি পালন করা সাধারণ ইসরায়েলিরা সামরিক ছাড় পাওয়ার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছেন। ধর্মীয় শিক্ষা চর্চাকে নিজেদের প্রধান দায়িত্ব দাবি করে বাধ্যতামূলক সামরিক যোগদানের সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নেমেছে হারেদি দলগুলো, যা রাজনীতির অন্যতম বড় মেরুকরণে রূপ নিয়েছে। নির্বাচনী সমীকরণে চূড়ান্ত অবহেলার শিকার হচ্ছেন ইসরায়েলি ফিলিস্তিনি নাগরিকরা। দেশের সরকার গঠনে আরব দলগুলোকে রাখা নিয়ে চরম অনীহা দেখাচ্ছে মূলধারার সব রাজনৈতিক শক্তি। এর ওপর অবরুদ্ধ আরব লোকালয়গুলোতে সহিংসতা বেড়ে যাওয়া ও রাজনৈতিক সদিচ্ছার অভাব ফিলিস্তিনি নাগরিকদের অনেকটাই নিরাপত্তাহীন ও কণ্ঠহীন করে রেখেছে, যা আগামী নির্বাচনে তাদের চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। কাকলি আখতার, সময় সংবাদ। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দান। দোনেৎস্কে জেলেনস্কি বাহিনীর ড্রোন হামলায় শপিং মলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শত শত ড্রোন ভূপাতিতের দাবি করেছে মস্কো। জবাবে কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ সেনারা। এতে বইয়ের বাজার পুড়ে গেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কাছে আবারও পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র চেয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ফের উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। রুশ নিয়ন্ত্রিত দানাস্কে ইউক্রেনের ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় একটি বড় নির্মাণ সামগ্রী কারখানা ও শপিং মলে। স্থানীয় জরুরি সেবা বিভাগ জানায় আগুনে প্রায় 14,000 বর্গমিটার আয়তনের পুরো ভবন পুড়ে গেছে। এক সপ্তাহের মধ্যে একই চেনের শপিং মলে এটি তৃতীয় হামলা। এছাড়াও মস্কোতেও রাতভর ইউক্রেনীয় ড্রোন হামলার অভিযোগ করেছে রুশ কর্তৃপক্ষ। চিকিৎসা সরঞ্জামের গুদামে আগুন লাগে, ক্ষতিগ্রস্ত হয় ওয়াল্ট বেরিজের একটি গুদামও। ঘটেছে নিহতের ঘটনা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, দেশ জুড়ে 882টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়। অন্যদিকে কিয়েভের রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ আগুন লেগেছে একটি বইয়ের বাজারে। পচানা মেট্রো স্টেশনের কাছে সারি সারি দোকান পুড়ে ধ্বংস হয় বিপুল পরিমাণ পণ্য ও বই। এই ঘটনায় হতাহত হয়েছেন কয়েকজন। রুশ হামলা ঠেকাতে পশ্চিমাদের কাছে আরও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চেয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে যুক্তরাষ্ট্রের মজুদ কমে যাওয়া এবং ইউরোপীয় দেশগুলো অনাগ্রহে সহায়তা পাওয়া কঠিন হয়ে পড়ছে। কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধে ও ইউক্রেনের সামরিক যুদ্ধবিরতির প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে মস্কো। যুদ্ধের পাশাপাশি ইউক্রেনের অভ্যন্তরেও দেখা দিয়েছে রাজনৈতিক চাপ। বরখাস্ত প্রতিরক্ষা মন্ত্রী মিখাইলো ফেদোরভকে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করেন শত শত মানুষ। প্রতিরক্ষার সংস্কার অব্যাহত রাখার দাবিতে একটি পিটিশনও প্রেসিডেন্টের কার্যালয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। আইন প্রণেতাদের সংসদে ফিরে এসে ফেদোরভকে পুনর্বহালের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
শিউলি রোসা, সময় সংবাদ। রাশিয়ার আগ্রাসনে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে ইউক্রেনের অর্থনীতি। কৃষ্ণ সাগরে ইউক্রেনের বাণিজ্যিক জাহাজ চলাচল করতে না পারায় প্রায় থমকে গেছে শস্য রফতানি। ওডেসা সহ প্রধান বন্দরগুলোতে রুশ সামরিক অবরোধ ও হামলার ফলে খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে পড়েছে কিয়েভ। ফসল বিক্রি করতে না পারায় চরম হতাশায় ভুগছেন সেখানকার কৃষকরা। ইউক্রেনের খার্কিভ অঞ্চলে চলছে ফসল কাটার কাজ। রাজধানী কিয়েভের পশ্চিমে কৃষকের গোলা ভরে উঠেছে ফসলে, কিন্তু তারপরও মুখে হাসি নেই কৃষক সেরহি রিবালকোর। কারণ ফসল বিক্রি করতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কায় আছেন তিনি। রাশিয়ার অবরোধ ও হামলার ফলে রিবালকোর মতো অনেকে ফসল জাহাজে তুলতে পারছেন না। রুশ সীমান্তের কাছে জ্বলছে একটি মাঠ, পুড়ে ছাই হয়ে যাচ্ছে মাঠের পর মাঠ ফসলের ক্ষেত। স্থানীয়রা বলছেন এটি রুশ ড্রোনকে ভূপাতিত করার পর সৃষ্টি হয় এমন পরিস্থিতি। এদিকে 4 বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে উভয় পক্ষই একে অপরের অর্থনীতিকে পঙ্গু করতে পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে। এমন অবস্থায় কৃষিকাজ চালিয়ে যাওয়া এবং ইউক্রেনের কৃষিখাতের প্রতিকূলতার সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় দেখছেন না কৃষকরা। এই মুহূর্তে সবচেয়ে ভয়ের বিষয় হলো এই শস্য রাখার কোনো জায়গা নেই আমাদের কাছে। ওডেসা ও তার বন্দরগুলোর উপর রাশিয়ার যে অবরোধ আরোপ করেছে, যেগুলোর মাধ্যমে আমরা প্রায় 45 লক্ষ টন শস্য রফতানি করতাম, তা সমস্ত কৃষকদের জন্য সত্যি এক বিপর্যয়। ওডেসার বন্দরগুলো থেকে রফতানি বন্ধ হয়ে যাওয়ায় কৃষকদের শস্য বিক্রি করার তেমন কোনো বিকল্প নেই। তাদের আশঙ্কা, তারা যদি শীতকালীন ফসল বপন করতে এবং আগামী মৌসুমের জন্য জমি প্রস্তুত করতে না পারেন, তবে এর প্রভাব ইউক্রেনের বাইরেও ছড়িয়ে পড়তে পারে। কিন্তু আরো খারাপ ব্যাপার হলো আমরা এই মুহূর্তে কোনো টাকাই পাচ্ছি না। এর মানে হলো শরৎকালীন মাঠের কাজ হুমকির মুখে। বিশ্লেষকরা সতর্ক করেছেন যে যদিও এবছরের ফসল গত বছরের মতোই হবে বলে আশা করা হচ্ছে, তবে অনেক কৃষক ভবিষ্যতের উৎপাদনের জন্য অর্থায়ন সমস্যায় পড়তে পারেন। গম ও ভুট্টার অন্যতম প্রধান বৈশ্বিক সরবরাহকারী ইউক্রেনের শস্য রফতানি ইতোমধ্যেই ব্যাপকভাবে কমে গেছে। শাফিনা সুলতানা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। পাকিস্তানের বেলুচিস্তানে সেনা অভিযানে সশস্ত্র গোষ্ঠীর 7 জন নিহত। গোলাবারুদ উদ্ধার, শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত চলবে তৎপরতা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্পেনের সেউতায় প্রবেশের চেষ্টায় আবারও মরক্কো সীমান্তে জড়ো হয়েছেন শত শত মানুষ। রোববার অন্তত 111 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সামাজিক মাধ্যমে সীমান্ত পার হওয়ার গুজব ছড়িয়ে পড়ার পরই এমন পরিস্থিতি সৃষ্টি হয়। গণ অনুপ্রবেশের আশঙ্কায় সীমান্তে পুলিশ ও সামরিক উপস্থিতি বাড়িয়েছে স্পেনও। অভিবাসন প্রত্যাশীদের চাপে আবারও উত্তপ্ত মরক্কো সীমান্ত। রোববার দেশটির ফনিদেক এলাকা থেকে স্পেনের সেউতায় প্রবেশের চেষ্টা করেন বহু মানুষ। সীমান্তের কাছে পাহাড়ে জড়ো হতে দেখা যায় তাদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত নিরাপত্তা জোরদার করে প্রশাসন। এক পর্যায়ে অভিবাসীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এর আগে সামাজিক মাধ্যমে আবারও গণহারে সীমান্ত পার হওয়ার গুজব ছড়িয়ে পড়ে। এ অবস্থায় সতর্কতা জোরদার করে মরক্কো কর্তৃপক্ষ জানায়, নাম না জানা উৎস থেকে ছড়ানো এসব পোস্টের উপর নজরদারি চলছে। একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে মরক্কো সরকার। নতুন করে সেউতায় প্রবেশের পোস্ট ছড়িয়ে পড়ার পরই নিরাপত্তা জোরদার করেছে স্পেন। মরক্কো সীমান্তে স্থল ও সমুদ্র সীমায় সেনা ও সিভিল গার্ড মোতায়েন করা হয়েছে। সীমান্তের কাছাকাছি থাকা অন্যদেরও এলাকা থেকে সরিয়ে দিয়েছে প্রশাসন। অভিবাসী সংকটের পর থেকেই সীমান্ত নিরাপত্তা কঠোর করেছে স্পেন। সমুদ্রপথে নিরাপত্তা জোরদারের পাশাপাশি সেউতায় 500-এর বেশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অতিরিক্ত বাহিনী সেউতায় থাকবে। এর জেরে ইউরোপ জুড়েও অভিবাসন নীতি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বরকতুল্লাহ, সময় সংবাদ। পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে সশস্ত্র গোষ্ঠীর 7 সদস্য নিহত হয়েছে। প্রদেশটির খারান জেলার লাজাই এলাকায় অপারেশন রাদ-উল ফিতনা 3-র আওতায় এই অভিযান চালানো হয়। এতে নিহতের পাশাপাশি বেশ কয়েকজন সশস্ত্র সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গোলাবারুদ, 2টি গাড়ি ও একটি মোটরসাইকেল উদ্ধারের বিষয়ে নিশ্চিত করেছে নিরাপত্তা বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই অভিযানকে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে উল্লেখ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। নিরাপত্তা বাহিনীর প্রশংসা করে বেলুচিস্তানে শান্তি প্রতিষ্ঠায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী মুহসিন নাকভি।
যুক্তরাষ্ট্রের কেন্টাকি রাজ্যের বন্দুক হামলায় অন্তত 1 জন নিহত ও 4 জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় রাজ্যের লেক্সিংটন শহরের একটি পার্কে এই ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে 5 জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ। তাদের হাসপাতালে নেয়ার পর একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহতদের মধ্যে 2 শিশু রয়েছে। এই ঘটনায় এখনও কোনো সন্দেহভাজনের তথ্য প্রকাশ করেনি পুলিশ। সাধারণ মানুষের জন্য আর কোনো তাৎক্ষণিক হুমকি নেই বলে জানায় কর্তৃপক্ষ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। বেলজিয়ামের নিউজ নদীতে বাথটাবের তৈরি ভেলার ব্যতিক্রমী প্রতিযোগিতা। রঙিন সাজে অংশ নিলেন 2 শতাধিক প্রতিযোগী। দেখতে উপচে পড়া ভিড়। পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও তৃণমূল নেতা আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে পাওয়া হাতে লেখা চিঠিতে উঠে আসে এ নেতার রাজনীতি নিয়ে দীর্ঘ আক্ষেপের কথা। এই ঘটনার পেছনে বিজেপির রাজনৈতিক চাপ আছে বলে অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে তৃণমূলের কোনো দায় আছে কিনা তা খতিয়ে দেখতে বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। কি হয়েছে এক অপ্রীতিকর পরিস্থিতি। স্থানীয় সময় রোববার বীরভূমের রামপুরহাটের দলীয় কার্যালয় থেকে উদ্ধার হয় তৃণমূল নেতা আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘর থেকে উদ্ধার হয়েছে আশিসের লেখা একটি চিঠি। সেখানে রাজনৈতিক জীবনে কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না বলে উল্লেখ আছে। দলের অনেক অন্যায়ের প্রতিবাদ না করতে পারার আক্ষেপের কথাও আছে। প্রবীণ এই তৃণমূল নেতাকে অপমানিত করার চেষ্টা হয়েছে বলেও অভিযোগ রয়েছে চিঠিতে। পরিবারের পরবর্তী প্রজন্মকে রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নন বলেও চিঠিতে উল্লেখ করা হয়। তবে চিঠিটি সত্যি আশিসের নিজের লেখা কিনা ফরেনসিক পরীক্ষার আগে তা নিশ্চিত করতে পারছেন না তদন্তকারীরা। রাত্রে আমরা একসঙ্গে 15-12 পর্যন্ত গল্প করেছি। তারপরে আশিসটা খেতে গেলেন, আমরাও চলে এলাম খাবার জায়গাতে আমাদের। তারপর থেকে তো আর নাই, দরজা বন্ধ হয়ে গেল ওদিকে। তারপর সকালবেলাতে দেখছি যে এরকম ইনসিডেন্ট ঘটে গিয়েছে। সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিজেপির অপপ্রচার ও রাজনৈতিক চাপের শিকার হয়েছিলেন আশিস। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পাল্টা দাবি করেছেন, সরকার বা বিজেপির পক্ষ থেকে আশিসকে কোনো নোটিশ কিংবা হুমকি দেওয়া হয়নি। তৃণমূলের অভ্যন্তর থেকে কোনো চাপ বা ব্ল্যাকমেল করা হয়েছিল কিনা তা জানতে আশিসের ফোন পরীক্ষা করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। ভারতের জাতীয় গান মাঝপথে থামানোকে কেন্দ্র করে বিজেপি ও কংগ্রেসের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। এই ঘটনায় কংগ্রেসকে নির্লজ্জ আখ্যা দিয়ে জনগণ ও গানের রচয়িতার উদ্দেশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার অভিযোগ, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গান চলাকালে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী তা মাঝপথে থামানোর নির্দেশ দেন, যা দেশের মানুষের জন্য চরম অসম্মানজনক। তবে এই অভিযোগ কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে কংগ্রেস। দলটির দাবি, সোনিয়া গান্ধী গান বন্ধের কোনো নির্দেশ দেননি, বরং অনুষ্ঠানের প্রয়োজনীয় নানা ব্যবস্থা নিশ্চিত করতেই তিনি নেতাকর্মীদের সঙ্গে কথা বলছিলেন। দণ্ডিত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ভারতের আদালত। ভারত সরকারের এক শীর্ষ কর্মকর্তার বরাতে এই খবর প্রকাশ করেছে গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। প্রতিবেদনে বলা হয়, এটি কোনো রাজনৈতিক বা কূটনৈতিক সিদ্ধান্ত হবে না। দেশটির আদালত যাচাই করবেন বাংলাদেশে যে অপরাধগুলো সংগঠিত হয়েছে তা ভারতীয় আইনেও অপরাধ হিসেবে সংজ্ঞায়িত কিনা। অপর এক কর্মকর্তা জানান, শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ দিল্লি ও ঢাকার বর্তমান কূটনৈতিক আলোচনার বাইরে আলাদা করে দেখার সুযোগ নেই। বিষয়টি সমাধানের পথ খোঁজা হচ্ছে বলেও জানান ওই কর্মকর্তা। 2013 সালে দ্বিপক্ষীয় বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী এরই মধ্যে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। দেখছেন আন্তর্জাতিক সময়। পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে স্ট্রোক সহ নানা শারীরিক জটিলতায় মৃত্যুর ঘটনা বাড়ছে। শুধু গত এক সপ্তাহেই মারা গেছেন অন্তত 4 বাংলাদেশি, যাদের মধ্যে রয়েছেন তরুণরাও। প্রবাসীদের অভিযোগ, অভিবাসন অনিশ্চয়তা, কাজের চাপ ও মানসিক দুশ্চিন্তার পাশাপাশি সময়মতো চিকিৎসা না মেলায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট।
পর্তুগালের রাজধানী লিসবনের মার্তি মুনিজ বাংলাদেশিদের অন্যতম ব্যস্ত এলাকা। বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানের আধিক্যে রুয়া দো বেনফরমোসো পরিচিত বাঙালি গলি নামে আশেপাশের এলাকা জুড়ে বসবাস হাজারো বাংলাদেশির। শুক্রবার রাতে ঘুমের মধ্যেই মারা যান 22 বছর বয়সী জিহাদ। যশোরের এই তরুণ স্ট্রোক করে মারা গিয়েছেন বলে জানান একই বাসায় থাকা প্রবাসীরা। এর আগে 5 আগস্ট হাসপাতালে মারা যান মুন্সিগঞ্জের সাইফুল ইসলাম। 15 বছর অপেক্ষায় বৈধতা পাওয়ার পর দেশে ফেরার কথা থাকলেও তার আগেই থেমে যায় জীবন। অ্যাকচুয়ালি এখানে আসার পরে এখন বেশি সমস্যা হচ্ছে ডকুমেন্টের ঝামেলা। আগে যে প্রসেসগুলো ছিল সরকারের, এটা ডে বাই ডে এগুলো অনেক হার্ড করতেছে। পর্তুগালে এই মুহূর্তে জবের খুব ক্রাইসিস চলতেছে, বিশেষ করে D1 ভিসায় যারা আসছেন তাদের অধিকাংশেরই কাজ নেই। এর মধ্যে বাংলাদেশ থেকে আবার পারিবারিক একটা ব্যাপার স্যাপার আছে, যেটা মেন্টালি প্রেশার দেওয়া হয় প্রবাসী যারা আছে, মানসিক চাপ দেওয়ার ফলে কিন্তু এই ধরনের অ্যাক্সিডেন্ট ঘটতে। প্রবাসীদের দাবি, সাম্প্রতিক সময়ে স্ট্রোক ও হঠাৎ অসুস্থতায় বাংলাদেশিদের মৃত্যুর ঘটনা বেড়েছে। অভিবাসন নিয়ে দীর্ঘ অনিশ্চয়তা, কাজের চাপ ও মানসিক দুশ্চিন্তার পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা না করা এবং সময় মতো চিকিৎসা না নেওয়াতেও বেড়েছে ঝুঁকি। আপনার জীবন যদি থাকে তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন, হতাশার কিছু নাই। এখন পর্তুগালে সাময়িকভাবে হয়তো আপনারা ডিপ্রেশনে আছেন এবং অচিরে এটা আমি মনে করি যে দূর হয়ে যাবে এবং ভালো একটি সময় আসবে, কিন্তু তখন পর্যন্ত আমাদেরকে টিকে থাকতে হবে। এবারের তীব্র দাবদাহ বাড়িয়েছে উদ্বেগ। পর্তুগাল স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসেবে অতিরিক্ত গরমে স্বাভাবিকের চেয়ে 680 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ সময় তীব্র গরম থাকলে শরীরে নানা জটিলতা তৈরি হতে পারে, যা বাড়াতে পারে স্ট্রোক সহ গুরুতর স্বাস্থ্য ঝুঁকি। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। হাঙ্গেরির পূর্বাঞ্চলে পুলিশ পর্যটকবাহী বাস খাদে পড়ে 12 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 10 জন। স্থানীয় সময় রোববার ভোর রাতে দেশটির উত্তর পূর্বাঞ্চলের শহর মেজো কেরেশতেসের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায় পুলিশ বাসটি। এটি নিয়েরে গিহাজা শহরের দিকে যাচ্ছিল বলে জানা গেছে। দুর্ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনা কবলিত বাসটিতে 57 যাত্রী ও 2 চালক ছিলেন। প্রাথমিক তদন্তে চালকের ঘুমিয়ে পড়াকে সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করেছে হাঙ্গেরির পুলিশ। এই ঘটনায় বাস চালককে হেফাজতে নেওয়া হয়েছে। শোক জানিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী পেতের মাগিয়ার ও পোল্যান্ডের প্রেসিডেন্ট কারল নাভরাকি। জিম্বাবুয়ের লেক কারিবায় ডুবে যাওয়া ফেরি থেকে আরও 26টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 72 জনে। মঙ্গলবার কারিবা থেকে মাছ ধরার ক্যাম্পে যাওয়ার পথে এই ঘটনা ঘটে। যাত্রা শুরুর প্রায় আধা ঘন্টা পর বড় ঢেউয়ের আঘাতে এটি উল্টে যায়। দেশটির সিভিল প্রোটেকশন ইউনিট জানায়, ফেরিটির ধারণ ক্ষমতা ছিল 90 জন। তবে দুর্ঘটনার সময় ধারণ ক্ষমতার বাইরে বেশি যাত্রী বহন করা হচ্ছিল। তাদের দাবি, ফেরিতে মোট 153 জন আরোহী ছিলেন। তবে এ পর্যন্ত 77 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। কঙ্গোতে গেল বছরে প্রায় 2,60,00,000 মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন। এতে প্রাণ হারিয়েছেন প্রায় 30,000 মানুষ। শনিবার 2025 সালের ম্যালেরিয়ার বার্ষিক পরিসংখ্যান প্রকাশ করেছে কঙ্গোর জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচি। সংস্থাটির মতে, ম্যালেরিয়া এখনও দেশটির সবচেয়ে বড় সমস্যা। তাই রোগটি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ আরও জোরদার করা হচ্ছে। এরই অংশ হিসেবে চলতি সপ্তাহে সরকার গণহারে ম্যালেরিয়ার ওষুধ বিতরণ কর্মসূচি শুরু করেছে। স্বাস্থ্য কর্মকর্তারা আশা করছেন, এতে ম্যালেরিয়া প্রতিরোধ ও চিকিৎসা আরও শক্তিশালী হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতি বছর আফ্রিকায় সবচেয়ে বেশি ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে শিশুরা প্রাণ হারায়। আন্তর্জাতিক সময়, গ্রিসের রাজধানী এথেন্সের পশ্চিমে সালামানা দ্বীপে ভয়াবহ দাবানলে 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। আগুন থেকে বাঁচাতে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে 5 শতাধিক মানুষ। রোববার দুপুরে সালামিনা দ্বীপের পেরিস্তেরিয়া ও সেলিনিয়া এলাকায় আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে 260 জন দমকল কর্মী, 58টি অগ্নি নির্বাপন গাড়ি, 15টি বন কমান্ডো দল, 10টি বিমান ও 8টি হেলিকপ্টার কাজ করছে। ইউরোপ জুড়ে তাপপ্রবাহ, খরা ও পানির সংকটে বনাঞ্চল শুষ্ক হয়ে পড়ায় এবছর গ্রিস, স্পেন ও ফ্রান্সে একের পর এক ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে।
ইউরোপে তীব্র দাবদাহের কবলে পড়ে এক সপ্তাহেই প্রায় 16,000 মানুষের মৃত্যু হয়েছে। ইউরোপে মৃত্যুহার পর্যবেক্ষণকারী সংস্থার তথ্যমতে অতিরিক্ত গরমে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ফ্রান্স, বেলজিয়াম ও জার্মানিতে। শীতপ্রধান দেশ হওয়ায় এবং শীতাতপ সুবিধা না থাকাকেই এই বিপর্যয়ের প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে চলতি গ্রীষ্মেই ব্রিটেন ও ফ্রান্সে নতুন করে দাবদাহের সতর্কতা জারি করা হয়েছে। জুন মাসে নজিরবিহীন দাবদাহে ইউরোপ জুড়ে দেখা দিয়েছে ভয়াবহ মানবিক বিপর্যয়। ইউরোপিয়ান মর্টালিটি মনিটরিং নেটওয়ার্কের বিশ্লেষণ বলছে মাত্র এক সপ্তাহের গরমে স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় 16,000 বেশি মানুষের মৃত্যু হয়েছে। সাধারণত শীতকালে ভাইরাসজনিত শ্বাসকষ্টে যে পরিমাণ প্রাণহানি হয়, জুনের এই দাবদাহে মৃত্যু সংখ্যা সেটিও ছাড়িয়ে গেছে। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে উত্তর ইউরোপের ফ্রান্স, বেলজিয়াম ও জার্মানিতে। সাধারণত এসব দেশে তীব্র গরমের অভিজ্ঞতা না থাকায় এবং বেশিরভাগ ঘরবাড়িতে শীতাতপ নিয়ন্ত্রণ সুবিধা না থাকায় প্রাণহানির ঘটনা বেশি ঘটেছে বলে বিশ্লেষণে বলা হয়। শীতল আবহাওয়ার উপযোগী করে তৈরি এসব দেশের অবকাঠামো চরম দাবদাহ সামলাতে ব্যর্থ হয়েছে। ইউরোপের দক্ষিণাঞ্চলের দেশগুলো অতিরিক্ত তাপমাত্রা মোকাবিলায় অভ্যস্ত হলেও এবার পুরো মহাদেশ জুড়ে রীতিমতো হাহাকার তৈরি হয়েছে। নদীগুলোর পানি রেকর্ড পরিমাণ তলানিতে ঠেকেছে। বিস্তীর্ণ অঞ্চলে দেখা দিয়েছে ভয়াবহ দাবানল। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন 2003 সালের দাবদাহ কিংবা 2022 সালের জুলাইয়ের পর বিশ্ব উষ্ণায়নের প্রভাবে ইউরোপে চরম ভাবাপন্ন আবহাওয়া এখন নিয়মিত ঘটনায় পরিণত হচ্ছে। এরই মধ্যে ব্রিটেন ও ফ্রান্সে নতুন করে তীব্র গরমের সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরগুলোর পূর্বাভাস, চলতি সপ্তাহের মাঝামাঝি থেকে অনেক এলাকায় 35 ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি হতে পারে তাপমাত্রা। ফারদিন মাঝহার, সময় সংবাদ। কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে আহত হওয়া প্রাণীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে পেরেইরা শহরের সরকারি পশু হাসপাতাল। চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে পশু খাদ্য বিতরণ করছে হাসপাতালটি। অন্যদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় দিনরাত কাজ করছেন স্বেচ্ছাসেবীরা। দেশটিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 294 জনে। নিখোঁজ রয়েছেন আরও 140 জন। শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত কলম্বিয়া। ধ্বংসস্তূপ আর স্বজন হারানোর আহাজারিতে যখন ভারী হয়ে উঠেছে চারপাশ, তখন ভিন্ন এক মানবিক চিত্র দেখা গেল দেশটির পেরেইরা শহরে। ভূমিকম্পে আহত প্রাণীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে শহরের সরকারি পশু হাসপাতাল। চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে পশু খাদ্য বিতরণ করছে হাসপাতালটি। এদিকে কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন হাজারো স্বেচ্ছাসেবী। রাজধানী বুগুটার এল ক্যাম্পিন স্টেডিয়াম পরিণত হয়েছে সবচেয়ে বড় মানবিক সহায়তা কেন্দ্রে। দেশটিতে বিপর্যয়ের পর টানা কাজ করে যাচ্ছেন 7,000-এর বেশি স্বেচ্ছাসেবী। দিনরাত ত্রাণ সংগ্রহ থেকে বাছাই ও বিতরণ কার্যক্রম চলছে। সমন্বিত ব্যবস্থাপনায় ধাপে ধাপে কাজ করছেন স্বেচ্ছাসেবীরা। কোথাও নেওয়া হচ্ছে অনুদান, কোথাও চলছে পণ্য বাছাই ও প্যাকেটজাতকরণ। এরপর ট্রাকে তুলে পাঠানো হচ্ছে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে। মাত্র 5 দিনেই 700 টন মানবিক সহায়তা পাঠানো হয়েছে বলে জানায় সমন্বয়কারী সংস্থা সেন্সিয়া। ধ্বংসস্তূপের নিচ থেকে এখনও উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন জরুরি নিরাপত্তা কর্মীরা। হতাহতদের বড় অংশই কেলি ও পেরেইরা শহরের বাসিন্দা। ধ্বংসস্তূপে আরও মানুষ আটকে থাকার আশঙ্কায় অভিযান অব্যাহত রেখেছেন উদ্ধারকারীরা। বরকতুল্লাহ, সময় সংবাদ। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে 6.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এ তথ্য জানায়। সংস্থাটির মতে ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল ভানুয়াতুর ছোট উপকূলীয় গ্রাম পোর্ট অলুরির প্রায় 56 কিলোমিটার উত্তর পূর্বে। গভীরতা ছিল ভূপৃষ্ঠের 188 কিলোমিটার নিচে। ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ভানুয়াতুর প্রাকৃতিক দুর্যোগ বিষয়ক কর্তৃপক্ষ কোনো সুনামি সতর্কতা জারি করেনি।
ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশি মুসলিম সম্প্রদায় ইসলামী সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। বিশেষ করে দেশটিতে বেড়ে ওঠা শিশু কিশোরদের ইসলামিক জ্ঞান চর্চায় উৎসাহিত করতে আয়োজন করা হয় নানা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। এবারের গ্রীষ্মকালীন ছুটিতে আয়োজন করা হয় পবিত্র কোরআন তেলাওয়াত, কেরাত ও আজান প্রতিযোগিতা, যেখানে অংশ নেন দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট অনুমোদিত শাখা কেন্দ্রের শিক্ষার্থীরা। স্থানীয় সময় রোববার প্যারিসের একটি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান। এ সময় উচ্ছ্বাস প্রকাশ করেন বিজয়ী শিক্ষার্থীরা। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি এই পুরস্কার পেয়ে। আগামী কোনো ইসলামিক অনুষ্ঠান হলে আমি আবার অংশগ্রহণ করব। আমি কেরাত করে এই গিফট পেয়েছি, আমি অনেক খুশি হয়েছি। এমন আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের মাঝে পবিত্র কোরআনের শিক্ষা ও ইসলামী মূল্যবোধ গভীরভাবে ছড়িয়ে পড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন করার কথা জানান তারা। আমরা এই প্রথমবারই কেন দারুল কেরাত করছি এই কালচার সেন্টারে। ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে আমরা এইভাবে দারুল কেরাতের খেদমত কন্টিনিউ চালিয়ে যাব। শিশু কিশোরদের কোরআন শিক্ষা এবং তেলাওয়াতের প্রতি আগ্রহী করে তুলতে ভবিষ্যতে এমন আয়োজন আরও প্রয়োজন বলে মন্তব্য করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। এটা বাঙালি কমিউনিটি, মুসলিম উম্মাহ এবং আমরা মনে করি সমগ্র ফ্রান্সের সব পরিস্থিতির উপর একটি আল্লাহ তাআলার রহমত বর্ষিত হবে, এটা আমরা মনে করি। ফ্রান্সের মাটিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে পবিত্র কোরআন ও ইসলামী শিক্ষা এবং নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দিতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস। ফ্রান্সে গ্রীষ্মকালীন ছুটিতে আয়োজন করা হয় পবিত্র ও আজান প্রতিযোগিতা। এতে অংশগ্রহণ করেন বিপুল সংখ্যক শিক্ষার্থী। আয়োজকরা বলছেন, এ ধরনের প্রতিযোগিতা শিশু কিশোরদের মধ্যে পবিত্র কোরআন শুদ্ধভাবে শেখার সুযোগ তৈরির পাশাপাশি ইসলামিক মূল্যবোধ প্রতিষ্ঠায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফ্রান্স থেকে আরও জানাচ্ছিলেন মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। আমরা এতক্ষণ সেই প্রতিবেদনটাই দেখছিলাম। ইতালিতে চলছে মধ্য আগস্টের টানা ছুটি ফেরাগোস্ত। দেশটির মানুষ পরিবার পরিজন নিয়ে লম্বা ছুটি উপভোগ করছেন। পর্যটন কেন্দ্র, রেস্টুরেন্ট ও হোটেল কর্মীদের ব্যস্ততাও বেড়েছে কয়েকগুণ। এই কর্মীদের বড় একটি অংশ অভিবাসী, যাদের মধ্যে রয়েছেন উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি। ইতালির প্রতিনিধি মাকসুদ রহমানের তথ্যচিত্রে রিপোর্ট। গ্রীষ্মের ছুটিতে পর্যটকে মুখর ইতালির পর্যটন কেন্দ্রগুলো। ব্যস্ত সময় পার করছেন রেস্টুরেন্ট, বার ও হোটেল কর্মীরা। অন্যরা যখন ছুটি উপভোগে ব্যস্ত, তখন নানা সার্ভিসে দীর্ঘ সময় কাজ করছেন তারা। 12 মাসে বেতনের বাইরে ইতালির কর্মজীবীদের ডিসেম্বরে বড়দিন উপলক্ষে দেওয়া হয় 13তম বেতন। আর হোটেল রেস্টুরেন্ট খাতের কর্মীরা জুলাই আগস্টে পান অতিরিক্ত 14তম বেতন। এতে শত ব্যস্ততার মধ্যেও খুশি তারা। এই সময় মানুষ ছুটি কাটাতে ভেনিস আসে এবং এই খাবার দাবার, এই রেস্টুরেন্ট সেক্টরে আমরা খুব ব্যস্ততম সময় কাটাই। তাদের ভালো সার্ভিস, ভালো খাবার এসব আমরা এনশিওর করি। তবে আলহামদুলিল্লাহ এটার মধ্যে একটা আমাদের প্রশান্তি আছে। আমরা এই মাসে আমরা 14তম বেতন পাই, আমাদের ভিতরে একটা আনন্দিত। গ্রীষ্মের ছুটিতে কেউ সৈকতে, কেউ ছুটছেন পাহাড়ে। আর তাদের আনন্দ নির্বিঘ্ন করতে কর্মস্থলে ব্যস্ত শ্রমিকরা। সময় সংবাদ, ইতালি। লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে অনুষ্ঠিত হয়ে গেল কর্গি প্রজাতির কুকুরের বার্ষিক জাঁকজমকপূর্ণ উৎসব। ইউরোপের 8টি দেশ থেকে যাওয়া প্রায় 130টি কুকুর অংশ নেয় কয়েকটি প্রতিযোগিতায়। শেষ পর্যন্ত জয় পরাজয়কে ছাপিয়ে পুরো আয়োজন পরিণত হয় আনন্দ আর বিনোদনের এক অনন্য উৎসবে। দৌড়ের মাঠে গতি নয়, যেন হাসি আসল পুরস্কার। কেউ ছুটছে মালিকের ডাকে, কেউ আবার মাঝপথে থেমে ব্যস্ত প্রতিদ্বন্দ্বীর সঙ্গে খেলায়। দৌড়, ফ্যাশন শো আর কে কত জোরে চিৎকার করতে পারে, সব মিলিয়ে হাজারো দর্শককে মাতিয়ে তুলেছে ছোট পায়ের এই জনপ্রিয় কুকুরগুলো। লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে বসেছিল কর্গিদের জমজমাট আসর। ইউরোপের 8টি দেশ থেকে অংশ নেয় প্রায় 130টি কর্গি, আর তাদের দৌড় দেখতে জড়ো হন কয়েক হাজার দর্শক। মালিকরা কখনো খেলনা, কখনো খাবার, এমনকি ঝাড়ুও দেখিয়ে প্রিয় কুকুরকে ফিনিশিং লাইনের দিকে ডাকেন। তবে সমস্যা একটাই, কর্গিদের দৌড়ের চেয়ে অন্য কিছুর প্রতি আগ্রহ বেশি। কেউ শুরুতে দাঁড়িয়ে রইল, কেউ মাঝপথে প্রতিদ্বন্দ্বীর সঙ্গে খেলায় মেতে উঠল, আবার কেউ ফিনিশিং লাইনের বদলে উল্টো দিকেই ছুটে গেল।
আয়োজক অ্যাডভিনাস মিসকাস গ্রিনিয়াস জানান, কর্গি বিশ্বের সবচেয়ে দ্রুত গতির কুকুরগুলোর মধ্যে পড়ে না, তাই কর্গি রেস নামটাই যেন এক ধরনের মজার অক্সিমোরন। এখানে জয় পরাজয়ের চেয়ে আনন্দটাই বড়। 6 বছর আগে করোনাকালীন বন্ধুদের নিয়ে ছোট পরিসরে এই আয়োজন শুরু করেছিলেন গ্রিনিয়াস। প্রথমবার কেবল পরিবার ও বন্ধুদের আসার কথা থাকলেও উপস্থিত হন শত শত মানুষ। এরপর ধীরে ধীরে এটি পরিণত হয় বার্ষিক উৎসবে। দৌড়ের পাশাপাশি ছিল লাউডেস্ট বার্ক বা সবচেয়ে জোরে চিৎকার করার প্রতিযোগিতা। সেখানে 111 ডেসিবেল শব্দ তুলে নজর কেড়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কর্গি মিস্টার কর্গিংটন, যার শব্দের মাত্রা মোটামুটি একটি চেইনসোরের আওয়াজের কাছাকাছি। তবে উৎসবের সবচেয়ে নজর কাড়া আয়োজন ছিল কর্গিদের ফ্যাশন শো। নানা রঙের পোশাক পরে কেউ বাস্কেটবল খেলোয়াড়, কেউ রাজা, এমন সব সাজে মঞ্চ মাতিয়েছে ছোট পায়ের এই কুকুরগুলো। বিচারকদের নম্বরের লড়াইয়ে শেষ পর্যন্ত সেরা হয় এক কর্গি। বিজয়ী মালিক আগফিলে কুচাইতে জানান, বছরে মাত্র একবার পোশাক পরানো হয় বলে তার পোষা কর্গি মোটামুটি ধৈর্য ধরে থাকে। যদিও কর্গিটির কাছে অনুষ্ঠান শেষ হওয়ার অপেক্ষাটাই যেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর এভাবে দৌড়ে কেউ জিতুক বা না জিতুক, ভিলনিয়াসের কর্গি উৎসবে হাসি আর আনন্দের কমতি ছিল না। কারণ এই প্রতিযোগিতায় আসল কথা কে আগে ফিনিশিং লাইনে পৌঁছালো তা নয়, কে কতটা আনন্দ দিল সেটাই বড় কথা। লিয়ানা শারমিন, সময় সংবাদ। বেলজিয়ামের মিউজ নদীতে অনুষ্ঠিত হয়ে গেল ব্যতিক্রমী বাথটাবের তৈরি ভেলার প্রতিযোগিতা। রঙিন সাজে বাথটাবকে ভেলায় পরিণত করে 1 কিলোমিটার জুড়ে এই আয়োজনে অংশ নেন 2 শতাধিক প্রতিযোগী। দীর্ঘ 4 দশকের বেশি সময় ধরে চলছে এই অনুষ্ঠান, যা দেখতে প্রতি বছরের মতো এবারও নদীর দুপারে জড়ো হন শত শত দর্শক। বাথটাব পরিণত হলো নৌকায়, আর তাতেই নদী পাড়ি। বেলজিয়ামের দিনা শহরের মিউজ নদীতে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী বাথটাবের ভেলা নিয়ে নৌ প্রতিযোগিতা। প্রচলিত নৌকার পরিবর্তে নিজেদের নকশায় তৈরি এই ভেলা নিয়ে 1 কিলোমিটার দীর্ঘ প্রতিযোগিতায় নামেন 2 শতাধিক অংশগ্রহণকারী। এবারও বিভিন্ন বাদ্যযন্ত্র ও সঙ্গীতের থিমে সাজানো হয় ঘরোয়া এসব ভেলা। নিয়ম অনুযায়ী এই প্রতিযোগিতায় অংশ নেয়া প্রতিটি ভেলায় অন্তত একটি বাথটাব থাকা বাধ্যতামূলক। ব্যতিক্রমী এই আয়োজন দেখতে নদীর 2 পাড়ে ভিড় করেন শত শত দর্শনার্থী। অন্যান্যদের মতো পরিবার নিয়ে এই আয়োজনে অংশ নেন হেলেন আইগ্রেট নামের এক প্রতিযোগী। তবে এবারই প্রথম নয়, টানা 25 বছর ধরে পরিবারের সদস্যদের সঙ্গে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন তিনি। তাই সময়ের সঙ্গে সঙ্গে ব্যতিক্রমী এই আয়োজনটি তাদের কাছে হয়ে উঠেছে পারিবারিক ঐতিহ্যের অংশ। আমরা দিনার বাসিন্দা, তাই বহু বছর ধরে এই বাথটাব রোগটার সঙ্গে পরিচিত। অনেক বছর ধরে আমরা এতে অংশ নিচ্ছি, তবে এবারই প্রথম নিজেদের বাথটাব তৈরি করে প্রতিযোগিতায় অংশ নিয়েছি। আমাদের এই ছোট্ট নৌকায় মূলত পরিবারের সদস্যরাই আছেন, সঙ্গে কয়েকজন বন্ধুও রয়েছে। সবাই মিলে পানি ছিটিয়ে আনন্দ করব বলে এতে অংশ নিয়েছি। বেলজিয়ামে 4 দশকের বেশি সময় ধরে চলছে দিনার ভিন্নধর্মী এই প্রতিযোগিতা। 1982 সালে স্থানীয় এক দোকানদারের হাত ধরে শুরু হয় এই আয়োজন। রেডিওতে ইতালির এক ব্যক্তির বাথটাবে নদী পাড়ি দেওয়ার খবর শুনে এমন আয়োজনের ধারণা পান তিনি। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আজ শেষ হচ্ছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ। সময়সীমা বাড়ানো নিয়ে অনিশ্চয়তা। হরমুজ ঘিরে মন্তব্যের জেরে ট্রাম্পের পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি তেহরানের। গাজা শান্তি চুক্তির পরবর্তী ধাপে যেতে হামাস ও ট্রাম্পের জামাতা কুশনারের বৈঠক। ইসরায়েলকে পরিকল্পনা মানাতে চাপ সংগঠনটির। উপত্যকায় চলমান আগ্রাসনে নিহত আরও 2। এবং রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি হামলা জোরদার। দোনেৎস্কে শপিং মল ধ্বংস। কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাত। ফের যুক্তরাষ্ট্রের কাছে পেট্রিয়ট চাইলেন জেলেনস্কি। এ ছিল আন্তর্জাতিক সময়। সকাল 10টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন মেজবাহুল আলিফ। ধন্যবাদ মালিহা। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়ের।